ক্ষেত্রে রাজ্য সরকারের অপদার্থতার জন্য যোগ্য অযোগ্য সকলেই শাস্তির মুখে পড়েছে। যোগ্য অযোগ্য আলাদা করা যায়নি, কোর্টের পক্ষে সেটা সম্ভব না, সরকারও আলাদা করে তালিকা দেন। এই যে পুনরাবৃত্তি ঘটছে, এটা আমাদের কাছে খুবই দুঃখজনক, আশঙ্কাজনক, উদ্বেগের কারণ। কিছুটা অ্যাসিওরেন্স পান যে সরকার ওদের জন্য ভাবতেন, কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো অ্যাসিওরেন্স সরকারের কাছ থেকে আসেন। এইটা দ্রুত সরকার সিদ্ধান্ত নিক এবং সেই সিদ্ধান্ত যেন মানবিক হয়, আগের সরকারের পদক্ষেপের পুনরাবৃত্তি না। আগের সরকারও যেটা করেছিলেন খুব বিজ্ঞানভিত্তিক করেছিলেন তা নয়, অ্যাব্রাপ্টলি একটা করেছিলেন। তাদের সময় যে ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেগুলো হাইকোর্ট বাতিল করে দিতে বলেছে। আবার এই সরকারও যেটা হঠাৎ করে বেসরকারি স্কুল যেগুলো হবে সেখানে তো খুব স্বাভাবিকভাবেই এই পিছিয়ে পড়া অংশের জন্য রিজার্ভেশন ইত্যাদি থাকে না। ফলে যারা খুবই দরিদ্র অংশের মানুষ, যারা মার্জিনাল অংশের মানুষ, সেই সমস্ত ফলের ছেলেমেয়েদের লেখাপড়া ক্ষতিগ্রস্ত হবে খুব, এটা আমরা বুঝতেই পারছি। ফলে এর বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে, যাতে করে সরকারি শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটানো হয়। এমনভাবে যারা প্রতিষ্ঠিত শিক্ষাবিদ, যারা শিক্ষার সাথে যুক্ত এমন ব্যক্তিদেরকেই এই ব্যাপারে নিয়োগ করা উচিত বলে আমরা 2016 সালে বিরাট বড় একটা এসএসসি দুর্নীতি দেখতে পাই। এর সঙ্গে জড়িত 26,000 শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ। এই 31শে আগস্ট তাদের শেষ বিচার ব্যবস্থার শেষ দিন বলা যেতে পারে একরকম ভাবে। এরপর হয়তো তাদের চাকরি নাও থাকতে পারে বা তারা হয়তো কোনো স্যালারি নাও পেতে পারেন। তারা রিসেন্টলি একটি আন্দোলনও করলেন। কি বলবেন, কি বুঝছেন, নতুন সরকারকে কি বার্তা দেবেন? নতুন সরকারকে আমরা এই বার্তাটাই দেবো, মানে এই কথাটাই বলবো নতুন সরকারের কাছে। সেটা হচ্ছে যে এসএসসি নিয়ে যখন আন্দোলন চলছিল, যখন আন্দোলন হচ্ছিল, সেই সময় যারা সরকারে ছিলেন তারা তো ব্যাপারটাই গুরুত্ব দেননি। তারপরে আদালতের হস্তক্ষেপে এইটা দাঁড়ালো এবং দুর্নীতি যে ব্যাপক হারে হয়েছে এটা প্রমাণিত হয়েছে। এবং ফলে যেটা হয়েছে, রাজ্য সরকারের অপদার্থতার জন্য যোগ্য অযোগ্য সকলেই শাস্তির মুখে পড়েছে। যোগ্য অযোগ্য আলাদা করা যায়নি, কোর্টের পক্ষে সেটা সম্ভব না, সরকারও আলাদা করে তালিকা দেন। তো একই কথা বলবো, সেই সময় বিরোধী দলে যারা ছিলেন তারা এই এসএসসি প্রার্থীদের সামনে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারা বলেছিলেন আমরা ক্ষমতায় এলে তাদের সমস্যার যাতে সমাধান হয় এবং যোগ্য প্রার্থীদের যাতে চাকরি থাকে সে বিষয়ে তারা দেখবেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ তারা নেননি। এবং দ্বিতীয়ত, এসএসসি প্রার্থীরা যখন আন্দোলন করতে গেছেন, আগের সরকারের প্যাদাতেই প্রশাসনকে দিয়ে, পুলিশ প্রশাসনকে ব্যবহার করে তাদের দমন করা হচ্ছে। ফলে এই যে পুনরাবৃত্তি ঘটছে, এটা আমাদের কাছে খুবই দুঃখজনক, আশঙ্কাজনক, উদ্বেগের কারণ। এই 26,000 প্রার্থী যাদের মধ্যে যোগ্যরাও রয়েছেন, যাদের চাকরি চলে গেল, তাদের আন্দোলনের সপক্ষে আমরা রয়েছি। আমরা চাইব 31শে আগস্টের মধ্যে সরকার কোনো সদর্থক পদক্ষেপ গ্রহণ করুন। যদি না করেন, তারা যে আন্দোলনে নামবেন সেই আন্দোলনের পাশে আমরা সর্বশক্তি নিয়ে থাকব, যাতে করে এতগুলো মানুষ তাদের জীবিকা হারা হবেন সেখানে আমরা চুপ করে থাকতে পারি না। সরকারের কাছে আমরা এই বার্তাটাই দেবো, মানে এই আবেদনটাই করবো আপনার মাধ্যমে, যে সরকার ইতিবাচক পদক্ষেপ অত্যন্ত দ্রুত গ্রহণ করুন, যাতে করে ওনারা কিছুটা অ্যাসিওরেন্স পান যে সরকার ওদের জন্য ভাবতেন, কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো অ্যাসিওরেন্স সরকারের কাছ থেকে আসেন। এইটা দ্রুত সরকার সিদ্ধান্ত নিক এবং সেই সিদ্ধান্ত যেন মানবিক হয়, আগের সরকারের পদক্ষেপের পুনরাবৃত্তি না। দাদা, তার সাথে সাথে গতকালই আমরা খবর পেয়েছি যে এসএসসিতে যে 11-12 যে প্যানেল, সেই প্যানেল বাতিল হয়েছে এবং সেখানে একটা বিতর্ক তৈরি হচ্ছে ওবিসির রিজার্ভেশন নিয়ে। বর্তমান সরকার কমিয়ে 7% করে দিয়েছে, যেটা আগে 17% ছিল বলে আমরা জানতাম। তো এটা নিয়েও একটা বিতর্ক তৈরি হয়েছে। এই জায়গায় আমার প্রশ্নটা রইল এইভাবে, যে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেটা 17% করলেন, সেটা কি কমিয়ে শুভেন্দু অধিকারী মহাশয় সরকার কি সেটা 7% করলেন? তাহলে যারা 17%-এর হিসাবে যারা অ্যাপ্লিকেবল ছিল তাদের কি হবে? এটা তাহলে বড় প্রশ্ন। আসলে যারা সরকার পরিচালনা করছেন তাদের দৃষ্টিভঙ্গিটা আমাদের জানতে হবে। তারা দৃষ্টিভঙ্গি হচ্ছে সমাজে, তো তারা যদিও সমগ্র হিন্দু ঐক্য ইত্যাদি বলেন, কিন্তু তারা তাদের যে আদর্শগত অবস্থান সে অনুযায়ী তারা বর্ণাশ্রমে বিশ্বাস করেন, এটা তার বলতে হবে আমাদের। এবং বর্ণ কাঠামো যা আছে তার একদম নিচে হচ্ছে যারা আমাদের এসসি এসটি ওবিসি, এদের সম্পর্কে সরকারের তাদের যে আদর্শগত অবস্থান, নীতিগত অবস্থান, তারই রিফ্লেকশন ঘটেছে এই তাদের জন্য রিজার্ভেশন কমিয়ে দেওয়ার ক্ষেত্রে।
আগের সরকারও যেটা করেছিলেন খুব বিজ্ঞান ভিত্তিক করেছিলেন তা নয়, অ্যাব্রাপ্টলি একটা করেছিলেন। তাদের সময় যে ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেগুলো হাইকোর্ট বাতিল করে দিতে বলেছে। আবার এই সরকারও যেটা হঠাৎ করে কমিয়ে দিলেন, এই সম্পর্কে বিশেষজ্ঞদের সাথে কোনো পরামর্শ না করে, আলোচনা না করে, বিশেষজ্ঞদের অভিমত গ্রহণ না করে, অথবা যারা এই আওতাভুক্ত হতে পারতেন তাদের প্রতিনিধির সাথে আলোচনা না করেও এই ধরনের পদক্ষেপকে আমরা সমর্থন করি না। আমরা আশা করব সরকার পুনর্বিবেচনা করবে, কারণ রিজার্ভেশনের একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। সংবিধানে সংরক্ষণের কথা কেন বলা হয়েছিল তা সংবিধানেই ব্যাখ্যা করা আছে। ফলে যতদিন পর্যন্ত না সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষকে আমরা মূল স্রোতে নিয়ে আসতে পারছি, ততদিন পর্যন্ত রিজার্ভেশনের প্রয়োজন আছে। এবং সেটা কতটা কি এ সম্পর্কে বিজ্ঞান নির্ভর চিন্তা দরকার, বিশেষজ্ঞদের অভিমত গ্রহণ করা দরকার। কিন্তু বর্তমান সরকারও সেদিকে যায়নি, তারা অগ্রাধিকার এটা কমিয়ে দিয়েছে। আমরা বিরোধিতা করেছি অতীতেও, ভবিষ্যতের বিরোধিতা করব। শুধু এই এই ওবিসি সংক্রান্ত বিষয়টি বাতিল হয়নি, তার সাথে আরো 12 থেকে 13টি কাউন্সিলিংও এরকম বাতিল হয়েছে। তাহলে কি শিক্ষা ব্যবস্থা, সরকারিভাবে শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ কি বলে মনে করছেন? খুবই খারাপ। গোটা দেশ জুড়েই সরকারি শিক্ষা ব্যবস্থাকে লাটে তোলার চেষ্টা করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার যে নিউ এডুকেশন পলিসি নিয়েছে সেটা হচ্ছে একেবারেই সরকারি শিক্ষা ব্যবস্থার অন্তর্জুড়ে যাত্রার জন্য, এবং ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল বন্ধ হচ্ছে। আমাদের এখানেও তৃণমূল সরকার থাকার সময় তারা একটা অন্য এদিকে একটা এডুকেশন পলিসি গ্রহণ করেছিল, কিন্তু সেটা কার্যত সেন্ট্রাল এডুকেশন পলিসি তারই অনুকরণ ছিল। আর এখন তো ডবল ইঞ্জিন সরকার, খুব স্বাভাবিকভাবেই সরকারি শিক্ষা ব্যবস্থাকে তুলে দেওয়ার পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের মতো রাজ্য সরকারের রয়েছে, এবং তাই এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এবং বেসরকারি স্কুল যেগুলো হবে সেখানে তো খুব স্বাভাবিকভাবেই এই পিছিয়ে পড়া অংশের জন্য রিজার্ভেশন ইত্যাদি থাকে না। ফলে যারা খুবই দরিদ্র অংশের মানুষ, যারা মার্জিনাল অংশের মানুষ, সেই সমস্ত ফলে ছেলেমেয়েদের লেখাপড়া ক্ষতিগ্রস্ত হবে। এখন এটা আমরা বুঝতেই পারছি। ফলে এর বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে, যাতে করে সরকারি শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটানো হয়, বাজেটে শিক্ষা খাতের আরও বেশি করে বিনিয়োগ করা হয়, মানে আরও যাতে বরাদ্দ করা হয়। একইভাবে কেন্দ্রীয় সরকারের কাছেও আমাদের দাবি থাকে যে জিডিপির অন্তত 6% শিক্ষার জন্য বরাদ্দ করা। সে নামতে নামতে 1% জুতা বেশিতে এসে দাঁড়িয়েছে। ফলে এই দাবিগুলো আমাদের থাকছে, আমরা এই সরকারের কাছেও করব। দাদা, আমার শেষ কোশ্চেন রইল, আমরা যে প্যাটার্ন দেখে এসেছি এসএসসি প্যানেল নিযুক্তকরণের ক্ষেত্রে, নতুন সরকার এসে তার একটি চেঞ্জ আনলেন। তারা রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের ইনক্লুড করলেন, তার সাথে ইনক্লুড হয়েছেন IIM এর একজন প্রফেসর। তো এই যে চেঞ্জ, এই চেঞ্জ কতটা মানে পজিটিভ অর্থে হতে পারে বলে মনে করছেন? এটা তো একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে করা হচ্ছে। ঠিক যেভাবে মিড ডে মিলে ইসকনকে ঢোকানো হয়েছে, ঠিক সে একইভাবে রামকৃষ্ণ মিশন সম্পর্কে আমাদের কোনো বক্তব্য নেই, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠান সম্পর্কে বক্তব্য নেই। কিন্তু সাধারণভাবে এই ধরনের ক্ষেত্রে যারা শিক্ষাবিদ ইত্যাদি, যারা এ বিষয়ে যাদের এক্সপার্টাইজ আছে, রামকৃষ্ণ মিশনে কোনো ব্যক্তি সেটা থাকতেই পারে। কিন্তু আমাদের মনে হয়েছে যে, অন্তত আমার তো ব্যক্তিগত মত এটাই, যে রামকৃষ্ণ মিশনকে যুক্ত করার মধ্যে একটা বার্তা পাঠানোর চেষ্টা করা হচ্ছে। আমরা জানি না তারা যদি এই বিষয়ে তাদের দক্ষতা থাকে, অভিজ্ঞতা থাকে, এক্সপার্টাইজ থাকে, নিশ্চয়ই তারা সেই ধরনের সুপারিশ সরকারের কাছে পড়বেন। তবে সাধারণভাবে যারা প্রতিষ্ঠিত শিক্ষাবিদ, যারা শিক্ষার সাথে যুক্ত, এমন ব্যক্তিদেরকে এই ব্যাপারে নিয়োগ করা উচিত বলে আমার মনে হয়। শেষ প্রসঙ্গ একদম আনবো, নেতাজি সুভাষচন্দ্র বসু। বেশ কদিন ধরে বিতর্ক তৈরি হচ্ছে, কি বলবেন? আসলে নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে এই আজকে যারা ক্ষমতায় আছেন আমাদের রাজ্যে, এদের যারা পূর্বসূরি হিন্দু মহাসভা, স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে তো আর ভারত নেতাজিকে পায়নি। হিন্দু মহাসভার সাথে নেতাজির দীর্ঘদিনের বিতর্ক ছিল, এবং এদের সাম্প্রদায়িক রাজনীতিকে নেতাজি কোনোদিন সমর্থন করেননি। শুধু নেতাজি সুভাষ বোস নয়, শরৎ বসুও ততদিন কংগ্রেসের নেতা ছিলেন, তিনিও কখনো সমর্থন করেননি। শ্যামাপ্রসাদ মুখার্জি একাধিকবার নেতাজির কাছে গেছেন তার সমর্থনের জন্য, কিন্তু নেতাজি সবসময় সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছেন, হিন্দু মহাসভার রাজনীতির বিরুদ্ধে। এবং নেতাজি হচ্ছেন এখানকার বাংলার যে সংস্কৃতি তার অন্যতম মূল করছে নেতাজি। রবীন্দ্রনাথ যেমন আছে, নজরুল যেমন আছে, রামমোহন রায় বিদ্যাসাগর, তেমন নেতাজিও আছে। এখন বিজেপি বা আজকে যারা সরকারে এসেছে তাদের সাথে বাংলার এই সমাজ, এই সংস্কৃতি,
এর কোনো মিল নেই। তারা তাদের মতো করে একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছে। বাংলায় তারা প্রবেশ করেছে, শাসন ক্ষমতা পেয়েছে, কিন্তু তাদের নিজস্ব ভিত্তিকে শক্তিশালী করার জন্য ন্যারেটিভ তৈরি করতে চাইছে। এবং সেই ন্যারেটিভ তৈরি করতে গেলে বাংলার মানুষের কাছে যারা আইকন তাদেরকে পরিকল্পিতভাবে আক্রমণ করা হবে। নেতাজি অন্যতম আইকন, তাই নেতাজিকে আক্রমণ করা হচ্ছে। ভবিষ্যতে আরও রামমোহন রায়, বিদ্যাসাগর এরাও আক্রান্ত হবে। রবীন্দ্রনাথ তো হতে শুরুই করেছে। আপনারা জানেন আসামে স্কুলবাস থেকে রবীন্দ্রনাথের কবিতা বাদ দেওয়া হয়েছে, এখানেও সে ঘটনা ঢুকতে পারে। ফলে বাংলার মানুষ, এটুকু আমরা বলতে পারি, বাংলার মানুষ নেতাজির অপমানকে মানবেন না। যারা নেতাজিকে অপমান করছেন তাদেরকে উপযুক্ত জবাব মানুষই দেবে।